মালতী দেবী তার দুই ছেলে আকাশ এবং রাকেশের সঙ্গে বাস করত। তার বড় ছেলে আকাশ যেখানে এক ফ্যাক্টরিতে কাজ করত, সেখানে ছোট ছেলে রাকেশ এক প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করত। আর তারা দুই ভাই নিজেদের মতো করে দুই মেয়েকে পছন্দ করে বসে। আকাশ পছন্দ করে এক মধ্যবিত্ত ঘরের মেয়ে চৈতালিকে, আর রাকেশ পছন্দ করে ধনী পরিবারের মেয়ে গুনগুনকে। তারা দুই ভাই নিজের নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। ও মাই গড রাকেশ, এটা আমি কি দেখছি? তোমরা সবাই মিলে একটা ঘরে থাকো। তুমি আমাকে বিয়ের আগে বলনি কেন যে তোমাদের কেবলমাত্র একটাই ঘর, আর বিয়ের পরে তোমাদের সবার সঙ্গে আমাকে রুম শেয়ার করে থাকতে হবে? শ্বশুর বাড়িতে আসা মাত্রই আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমি বড্ড ভুল করে ফেলেছি। এরকম বলো না ছোট, একটা ঘর তাতে কি হয়েছে? ঘরটা তো অনেকটাই বড়। আমরা 5 জন মানুষ থাকবো, কোনো অসুবিধা হবে না। আমরা সবাই মিলে একই পরিবারে থাকবো, এক জায়গায় থাকবো, খুব মজা হবে। জাস্ট শাট আপ, ওকে? তুমি একজন গরিব ঘরের মেয়ে, আর তুমি হয়তো জানো না আমার বাবা অনেক বড় বিজনেসম্যান। তুমি হয়তো বিয়ের আগে বাপের বাড়িতে বাবা মায়ের সঙ্গে ভাই বোনের সঙ্গে একই ঘরে থাকতে। গরিবদের এটা অভ্যাস, কিন্তু আমার বাড়িতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পার্সোনাল রুম আছে। আমি কিছুতেই একটা ঘরে তোমাদের সঙ্গে থাকতে পারবো না। গুনগুন প্লিজ, তুমি একটু শান্ত হও। আমারই ভুল, বিয়ের আগে তোমাকে বলে নেওয়া উচিত ছিল। কিন্তু তুমি কয়েকটা মাস অ্যাডজাস্ট করো, এখানে থাকো প্লিজ। আমি খুব তাড়াতাড়ি আমাদের জন্য আলাদা বাড়ি তৈরি করে নেব, আমি প্রমিস করছি। এভাবে রাকেশ গুনগুনকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে। ওকে ফাইন, আমি শুধুমাত্র তোমার জন্য এই ঘরে থাকতে রাজি হচ্ছি, তাও আবার গরিব লোকেদের সঙ্গে। কিন্তু আমি তোমাকে 3 মাস সময় দিচ্ছি। এই 3 মাসের মধ্যে তুমি অবশ্যই আমার জন্য আলাদা ঘর বানাবে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে, আমি তো আমার বড়লোক বাপের বাড়ি থেকে যৌতুকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি। খাট, আলমারি, শোকেস, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, আরো অনেক কিছু। আর এই জিনিসগুলো যদি এখন তোমাদের এই ঘরে রাখি, তাহলে আমরা তো নিজেরাই থাকার জায়গা পাবো না। তাহলে তুমি এক কাজ করো, এখন এই জিনিসগুলো তুমি তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। তারপর আমরা যখন আমাদের আলাদা বাড়ি বানাবো, তখন তুমি জিনিসপত্রগুলো নিয়ে আসবে। এছাড়া আমাদের কাছে তো আর কোনো উপায়ও নেই, তাই না? ঠিক আছে, তাই করছি। কিন্তু তোমাদের এই গরিব ঘরে একটা বেড পর্যন্ত নেই। ছি রাকেশ, তুমি এতদিন পর্যন্ত মেঝেতে ঘুমিয়েছো। ভাগ্যিস আমার বাবা আমাকে এত সুন্দর এই বক্স খাটটা দিয়েছে। এই খাটটা আমি ঘরের একটা সাইডে রেখে দিচ্ছি, তুমি আর আমি ঘুমাবো, আর বাকি জিনিসগুলো আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এভাবেই সেই ঘরের একটা সাইডে গুনগুন এবং রাকেশ সুন্দর দামি খাটটা রেখে দেয়। আর সেদিন রাত্রিবেলা গুনগুন এবং রাকেশ সেই দামি খাটে শুয়ে পড়ে। অন্যদিকে মালতী দেবী নিজের জন্য এবং তার বড় ছেলে ও বড় বৌমার জন্য মেঝেতেই বিছানা করতে শুরু করে। বড় বৌমা, সত্যি আমি এতটাই অভাগা যে আমার বলার মতো কোনো ভাষা নেই। নতুন বৌমাকে মেঝেতে ঘুমাতে দিতে হচ্ছে। মেঝেতে তোমার ঘুম হবে তো বৌমা? হ্যাঁ মা, কোনো সমস্যা নেই। আমি একা তো মেঝেতে ঘুমাবো না, আপনি ঘুমাবেন, আকাশ ঘুমাবে, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমার নিজের ভীষণ খারাপ লাগছে যে আমি বাপের বাড়ি থেকে যৌতুকে কিছু জিনিস আনতে পারলাম না। যদি আমিও বাপের বাড়ি থেকে একটা খাট নিয়ে আসতে পারতাম, তাহলে আমরাও তো সবাই খাটে ঘুমাতে পারতাম। চৈতালি, তুমি বাপের বাড়ি থেকে যৌতুকে কিছু নিয়ে আসোনি, খুব ভালো করেছো। তুমি যদি কিছু নিয়ে আসতে, তাহলে সেগুলো আমি ফিরিয়ে দিতাম। কেননা আমার ওরকম জিনিসের দরকার নেই। আমি নিজে খেটে পরিশ্রম করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেবো, বুঝেছো? আকাশের কথা শুনে রাকেশ এবং তার বউ গুনগুন দুজনেরই খুবই রাগ হয়। এই যে দাদা, আমি বুঝতেই পারছি তুমি আমাদেরকে ঠেস মেরে কথা বলছো। সামান্য ফ্যাক্টরিতে কাজ করে আবার বড় বড় কথা বলছো কিভাবে? এমন করছো যেন মাসে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করো। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা বলতে কোনো জিনিস নেই। বাড়ির বড় ছেলে হয়ে বউকে নিয়ে মেঝেতে ঘুমাচ্ছ, এটা তোমার কাছে লজ্জার ব্যাপার হওয়া দরকার। ছাড়ো না গুনগুন, বেকার ওদের পেছনে সময় নষ্ট করো না। তুমি ঘুমাও। আমার বড় দাদাকে আমি খুব ভালো করেই চিনি। ওর কোনো যোগ্যতা নেই, কিন্তু সবসময় বড় বড় ডায়লগ দেয়। আসলে আমি বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করে এনেছি বলে খুব হিংসা হচ্ছে। এভাবেই প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে তারা একে অপরের সঙ্গে ঝগড়া করেই কাটিয়ে দেয়। কিন্তু পরের দিন আর এক সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ সময়টা যেহেতু বর্ষাকাল ছিল আর পরের দিনই প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। রাত্রিবেলা যখন সকলে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে, তখনই সেই ঘরের ছাদ থেকে বৃষ্টির জল টপ টপ করে পড়তে শুরু করে। এই দেখে গুনগুন প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে রাকেশের সঙ্গে আবার ঝগড়া করতে লেগে পড়ে। ও মাই গড রাকেশ, এসব কি? ছি, এমনিতেই তোমরা সবাই মিলে একটা ঘরে থাকো, তার উপরে তোমাদের ঘরের ছাদ ফুটো। দেখো, উপর থেকে বৃষ্টির জল পড়ছে। তোমাদের এই ঘরের দেওয়াল দিয়েও বৃষ্টির জল পড়ছে, এমনকি আমার গায়েও বৃষ্টির জল পড়ছে। এই ঘরে কি মানুষ থাকতে পারে? কোনো কুকুর বিড়াল যদি এই ঘরে আশ্রয় নিতে আসে, তাহলে ওরাও পালিয়ে যাবে। অসম্ভব, এরকম ঘরে কিছুতেই থাকা যাবে না।
গুনগুন আসলে রাগ করো না, আমাদের ঘরটা বহু বছরের পুরানো তো, সেই জন্য ছাদটা নষ্ট হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি কালকেই মিস্ত্রিটাকে সারিয়ে নেবো। আমাদের ঘরের ছাদ দেয়ালগুলো সবকিছুই মেরামত করে দিতে বলবো, তাহলে এই বৃষ্টির মধ্যে তোমার আর কোনো অসুবিধা হবে না। রাকেশের কথা শুনে সকলেই খুবই খুশি হয়। আর পরের দিন সকালবেলাতেই রাকেশ দুজন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসে। আর সেই দুজন মিস্ত্রিকে দেখে মালতী দেবী খুশি হয়ে বলে, বড় বৌমা, ছোট বৌমা, তোমরা তাড়াতাড়ি ঘরের জিনিসপত্রগুলো বাইরে বের করে দাও, মিস্ত্রিরা কাজ করবে তো। আর এই যে দাদা, একটু ভালো করে কাজ করবেন, কারণ আমার ঘরটা অনেক দিনের পুরানো তো, তাই বৃষ্টির মধ্যে থাকতে খুব কষ্ট হচ্ছে। এক মিনিট শাশুড়ি মা, আপনারা কি ভেবেছেন যে আমার স্বামীর টাকা দিয়ে আমি পুরো ঘরটা মেরামত করব? একদমই নয়। আপনারা অনেক আশা করে ফেলেছেন আমার স্বামী কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবে, আর সেই টাকা আমি আপনাদের পেছনে নষ্ট করব? হতেই পারে না। এই যে মিস্ত্রি, তোমরা শুধুমাত্র একটা সাইডের ছাদ আর এই একটা সাইডের দেওয়ালি মেরামত করবে, যেই সাইডটাতে আমরা থাকি। হ্যাঁ একদম একদম। মা, তোমাদের যদি বৃষ্টির মধ্যে থাকতে অসুবিধা হয় তাহলে তুমি তোমার বড় ছেলেকে বলো, তোমার বড় ছেলে টাকা জোগাড় করে ঘরের বাকি অংশটা ঠিক করে নেবে। এই যে মিস্ত্রি, কাজ শুরু করো। ছোট ছেলে এবং ছোট বৌমার মুখে এরকম কথা শুনি মালতী দেবী তার বড় ছেলে ও বড় বৌমার ভীষণ খারাপ লাগে। এভাবেই রাকেশ এবং গুনগুন ঘরের একটা অংশ যেখানে তারা থাকতো শুধুমাত্র সেই অংশটাই মেরামত করে। এর ফলে তারা যেখানে থাকে সেখানে আর বৃষ্টির জল পড়ে না। তাই রাকেশ এবং গুনগুন খুবই শান্তি করে তাদের নরম বিছানাতে ঘুমাতে পারে। কিন্তু মালতী দেবী তার বড় বৌমা এবং বড় ছেলে এখনো কষ্ট করে রাত কাটায়। এমনকি মাঝে মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি হলে তারা সারা রাত ঘুমাতে পর্যন্ত পারে না। আর এরকম ভাবেই দু একদিন কাটে। কি ব্যাপার দিদি, তোমাকে দেখে মনে হচ্ছে সারা রাত তুমি ঘুমাতে পারোনি, চোখ দুটো একেবারে লাল হয়ে আছে, গায়ে বৃষ্টির জল পড়ছিল বলে সারা রাত বসেছিলে বুঝি? জানো দিদি, কালকে না আমারও সারা রাত ঘুম হয়নি। না না, বৃষ্টির জলের জন্য নয়, আমাদের গায়ে তো এখন এক ফোঁটাও বৃষ্টির জল পড়ে না। আসলে কালকে রাতে আমার বড্ড গরম লাগছিল, কিন্তু আজকে থেকে আর গরম লাগবে না। আমি আমার বাবাকে ফোন করে বলে দিয়েছি, বাবা কিছুক্ষণের মধ্যে এখানে এসি পাঠিয়ে দেবে। গুনগুন খুবই বড়লোক পরিবারের মেয়ে হওয়ায় সে তার বড় জায়ের সামনে অহংকার দেখাতো, আর তার শুধু একটাই উদ্দেশ্য ছিল তার বড় জাকে অপমান করা। কিন্তু চৈতালি মুখ বুজে সমস্ত কিছু সহ্য করত। সে খুবই সংস্কারী মেয়ের মতো সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম করত, রান্না বান্নাও করত। কিন্তু গুনগুন বাড়ির কোনো কাজ করত না। সে শুধুমাত্র একটাই কাজ করে থাকতো, সেটা হলো তার বড় জাকে বিরক্ত করা। আর গুনগুন সেদিনই তার বাবাকে ফোন করে বাড়িতে এসি নিয়ে আসে, আর সেই এসি ঘরে লাগিয়ে দেয়। এর ফলে এসির ঠান্ডা হাওয়াতে সকলেই আরাম করে ঘুমাতে শুরু করে, আর যেটা গুনগুন মোটেই সহ্য করতে পারে না। রাকেশ, তুমি এখনই এসিটা বন্ধ করো। আমি তো ভুলেই গিয়েছিলাম আমরা সবাই মিলে একটা ঘরেই থাকি, আর এই ঘরে এসি লাগিয়েছি মানে আমার এসির ঠান্ডা হাওয়া তো সবাই পাবে না। ওই গরিব ভিখারিগুলো কিছুতেই আরাম করে ঘুমাতে পারবে না। আমি কিছুতেই এটা দেখতে পারছি না। এসি বন্ধ করো তুমি তাড়াতাড়ি। আরে এসি বন্ধ করে দিলে তো আমাদেরও গরম লাগবে, আর গরমের মধ্যে সারা রাত ঘুম হবে না। আর তাছাড়া আজকে বৃষ্টি পড়ছে না বলে গরমটাও কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, আজকের দিনটা ওই গরিবদেরকে শান্তিতে ঘুমাতে দাও, কিন্তু কালকে সকালবেলা তুমি মোটা ধরনের বড় বড় পর্দা কিনে নিয়ে আসবে। আমি ঘরের মাঝখান দিয়ে সেই পর্দাগুলো টাঙিয়ে দেব। আমি ঘরের মাঝখান দিয়ে সেই পর্দাগুলো টানিয়ে দেব, ওরা যাতে আর এসির ঠান্ডা হাওয়া না পায়। যেমন কথা তেমনই কাজ। পরের দিনই গুনগুন এবং রাকেশ বড় বড় মোটা ধরনের পর্দা নিয়ে এসে ঘরের মাঝখান বরাবর লাগিয়ে দেয়। এর ফলে মালতী দেবী তার বড় ছেলে এবং বড় বৌমাকে আবার গরমের মধ্যে কষ্ট করে থাকতে হয়। এভাবে একই পরিবারে থাকা সত্ত্বেও তারা সবাই মিলে একই পরিস্থিতিতে জীবন কাটাতে পারে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর বেশ কিছুদিন ধরে একটানা বৃষ্টিপাত হওয়ার ফলে চৈতালি ঘরে যে অংশে থাকে সেখানে ছাদ থেকে বৃষ্টির জল পড়ায় সারা ঘরে মেঝের মধ্যে জল জমে যায়। এমনকি চৈতালির মাটির উনুন বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, আর চৈতালি রান্না পর্যন্ত করতে পারে না। রাকেশ, ওই গরিবগুলোর জন্য আমাদেরকেও শুধু শুধু কষ্ট করতে হচ্ছে। ওরা এখনো পর্যন্ত ঘরের বাকি অংশটা ঠিক করতে পারলো না, আর ঘরের একটা সাইডে বৃষ্টির জল পড়ছে বলে পুরো ঘরেই তো মেঝেতে বৃষ্টির জল জমেছে। আমি তো বিছানা থেকে নামতে পারছি না। এই নোংরা জলে পা দিতে আমার ঘৃণা করছে। তুমি কালকে মিস্ত্রি ডেকে নিয়ে আসবে, আর আমরা যেই সাইডে থাকি সেটা উঁচু করে নেবে, যাতে বৃষ্টির জল শুধুমাত্র একটা সাইডেই জমতে পারে। আমাদের এদিকটাতে বৃষ্টির জল যেন আসতে না পারে।
ছোট বৌমা, এতটা হিংসা করা, এতটা অহংকার করা কিন্তু ঠিক নয়। আমাদের সঙ্গে তোমার কিসের শত্রুতা? বিশেষ করে বড় বৌমার সঙ্গে তোমার কি কোনো শত্রুতা আছে? একই পরিবারে থাকা সত্ত্বেও আমরা তিনজনে কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, আর তুমি চাইছো যাতে আমরা আরো কষ্ট পাই? হ্যাঁ, আমি সেটাই চাই। যদি আরামে দিন কাটাতে চান তাহলে আপনার বড় ছেলেকে বলুন ভালো টাকা ইনকাম করতে, কারণ আজকাল টাকা ছাড়া কিছুই হয় না। আর রাকেশ, আমার খুব খিদে পেয়েছে। আজকে তো এরা আমাকে খাবার খেতে দেবে বলে মনে হচ্ছে না। যাও, তুমি আমার জন্য বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে এসো। আজকে আমার পোলাও আর মটন কষা খাওয়ার ইচ্ছে করছে। আর হ্যাঁ, শুধুমাত্র আমাদের দুজনের জন্যই আনবে, কেমন? গুনগুনের কথা শুনে রাকেশ খাবার আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে বৃষ্টি হওয়ায় খাবার কিনে নিয়ে আসার সময় হঠাৎ করে রাকেশ পা স্লিপ করে পড়ে যায়, আর রাকেশের দুটো পায়ে ভেঙে যায়। এর ফলে ডাক্তার রাকেশের দুই পায়ে ব্যান্ডেজ করে দেয়, আর রাকেশ এখন নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারে না। আর এরকম পরিস্থিতির ফলে রাকেশ তার চাকরিটাও হারিয়ে ফেলে। তাই গুনগুন এখন চাইলেও টাকার গরম দেখাতে পারে না। এখন তো রাকেশ অসুস্থ, রাকেশ চাকরিটাও হারিয়ে ফেলেছে, আর আমি তো ওদের সঙ্গে এতদিন খুবই বাজে ব্যবহার করেছি। এখন যেহেতু রাকেশের চাকরি নেই, ওরা নিশ্চয়ই এবার আমার উপর প্রতিশোধ নেবে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি আমার বাবা মাকে ফোন করে 3 মাসের সংসার চালানোর জন্য আর রাকেশের চিকিৎসার জন্য টাকা চাইবো, যাতে এই গরিবগুলোর কাছে আমাকে মাথা নত করতে না হয়। এই বলে গুনগুন তার বাবা মাকে ফোন করে এবং তার সমস্যার কথা বলে, কিন্তু গুনগুন এবার তার বাবা মায়ের কাছ থেকে কোনো রকমের সাহায্য পায় না। তবে এরকম পরিস্থিতিতে পরিবারের সকলেই গুনগুন এবং রাকেশের পাশে এসে দাঁড়ায়। শুধু তাই নয়, বড় ভাই আকাশ এখন খুব ভালো একটা চাকরি পেয়ে যায়, আর তার মাসিক মাহিনা রাকেশের মাহিনার থেকেও দ্বিগুণ হয়। তুই চিন্তা করিস না ভাই, আমি শহরের ভালো ডাক্তারের কাছে তোর চিকিৎসা করাবো। দেখবি তুই আবার তাড়াতাড়ি হাঁটতে পারবি। আমার ভাই এরকম বিছানায় শুয়ে কষ্ট পাবে এটা আমি কিছুতেই দেখতে পারবো না। আর গুনগুন, তুমি একদম টেনশন করবে না, আমরা সবাই তোমার পাশে আছি। রাকেশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমাদের পরিবার থেকে খুব তাড়াতাড়ি বিপদ কেটে যাবে। আচ্ছা চলো, আমি আজকে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করেছি। আমি জানি রাকেশ আর গুনগুন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসে। কদিন ধরে টেনশনে গুনগুন খাওয়া দাওয়া করেই ছেড়ে দিয়েছে, তাই আমি ভাবলাম আজকে একটু ভালোভাবে খাবার রান্না করি, যাতে গুনগুন আর রাকেশ পেট ভরে খেতে পারে। চৈতালি এবং আকাশের এরকম ভালো মানুষই দেখে রাকেশ এবং গুনগুন নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা দুজনেই হাত জোর করে পরিবারের সকলের কাছে ক্ষমা চাইতে শুরু করে। আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা সবাই। একই পরিবারে থাকা সত্ত্বেও আমি সব সময় তোমাদের সঙ্গে ভেদাভেদ করেছি, তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু পরিবার কাকে বলে সেটা আজকে আমি বুঝতে পেরেছি। বিপদের সময় কেবলমাত্র পরিবারই পাশে থাকে। জানি না আমি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা। গুনগুন এবং রাকেশের এরকম পরিবর্তন দেখে সকলেই খুবই খুশি হয়। এভাবেই সেদিন থেকে তারা সকলেই একই পরিবারে মিলেমিশে বসবাস করতে শুরু করে। কমলকান্ত বাবু তার পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে তার বন্ধুর মেয়ে কবিতার সঙ্গে ছোট ছেলে বিক্রমের বিয়ে ঠিক করে। বিক্রম বাবা মায়ের খুবই বাধ্য ছেলে ছিল। বিক্রম কখনোই তার বাবা মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, তাই বিয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বিপ্লব কিছুতেই কবিতার মতো গ্রামের মেয়েকে বিয়ে করতে চায় না, কিন্তু নিরুপায় হয়ে বাবার কথা মতো বিক্রম কবিতাকে বিয়ে করতে চলে যায়। বিক্রমের সাথে সাথে তার বড় দাদা তুষারও শহুরে মডার্ন মেয়ে বিউটিকে বিয়ে করতে যায়। রাত্রিবেলা তুষার এবং বিক্রম দুজনেই বিয়ে করে নিজের নিজের বউকে নিয়ে বাড়িতে আসে। এসো বড় বৌমা এসো। বাহ, আমার বড় বৌমাকে বউ সেজে কত সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে তোমার মেকআপটা। এই, কে কোথায় আছিস? আমার ফোনটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি কয়েকটা ফটো তুলে রাখি। বড় বৌমা, তোমাকে কিন্তু সত্যিই দেখতে খুবই সুন্দর লাগছে, আর তোমার মেকআপটা যা দারুণ হয়েছে না। কে করে দিয়েছে তোমার মেকআপ? এই মেকআপটা আমি আমাদের শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্টকে দিয়ে করিয়েছি, আর এই মেকআপ করার জন্য মেকআপ আর্টিস্টকে 30,000 টাকা দিতে হয়েছে। এত বড় মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে, ভালো তো হবেই। আচ্ছা মা, আমার ছোট যা এরকম মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? এই যে ঘোমটাটা খোলো, দেখি তুমি তোমার কেমন মেকআপ করেছো। বিউটির কথা শুনে তার ছোট যা মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে দেয়, কিন্তু কবিতার মুখে কোনো রকমের মেকআপ ছিল না। সে পুরোপুরিভাবে মেকআপ ছাড়াই শ্বশুরবাড়িতে আসে। শুধুমাত্র সে খুব সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা পরেছিল, যেই লেহেঙ্গাটা তাকে শ্বশুরবাড়ি থেকেই পাঠানো হয়েছিল। ও মাই গড, তোমার আজকে বিয়ে আর তুমি মেকআপ না করে শ্বশুরবাড়িতে চলে এসেছো? তোমার মতো ইডিয়েট আমি আগে কখনো দেখিনি। তুমি তোমার বিয়ের দিন সাজলে না? মা,
আপনার ছোট বৌমার মাথায় কি কোনো ডিফেক্ট আছে? একটু পরেই তো পাড়া প্রতিবেশী সবাই আমাদের নতুন দুই বৌমাকে দেখতে আসবে। সবাই এসে আপনার ছোট বৌমাকে দেখে কি বলবে বলুন তো? আরে তুমি বুঝতে পারছো না, এই মেয়ে তো তোমার মতো মডার্ন নয়, গ্রামের অশিক্ষিত গেও ভূত একটা। মেকআপ কি জিনিস সেটাই হয়তো জানি না। ক্ষমা করবেন মা, আসলে আমাদের গ্রামে একটা নিয়ম আছে। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার আগে শ্বশুরবাড়ির পরিবারেরই কেউ একজন মেয়েকে সাজিয়ে দেয়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো আমাকে সাজানোর জন্য কাউকে পাঠানো হয়নি, তাই আমাকে না সাজিয়েই পাঠিয়ে দেওয়া হয়েছে। ইস, যত সব ফালতু নিয়ম। তোমার বাবা মা অন্তত একটা মেকআপ আর্টিস্টকে বুক করতে পারতো। মেকআপ আর্টিস্ট বুক করবে কিভাবে? তোমার বাবা মায়ের তো বরযাত্রীদের খাওয়ানোর মুরত পর্যন্ত নেই। ঠিক আছে, এবার সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে যাও, আমি তোমাকে বরণ করতে পারবো না। কি হচ্ছেটা কি? মেয়েটা এখনো বাড়িতে ঢুকতে পারলো না, তোমরা মেয়েটাকে অপমান করা শুরু করে দিলে। আমার ছোট বৌমা কোনো রকম মেকআপ করেনি, তাতে কি হয়েছে? আমার ছোট বৌমা দেখতে এমনিতেই সুন্দর, ওর মেকআপের কোনো দরকার নেই। আচ্ছা ছোট বৌমা, যাও তুমি তোমার ঘরে যাও, তোমার ঘরটা উপরে দোতলায় আছে। এই শুনে কবিতা তার রুমে চলে যায়। কিন্তু শ্বশুর বাড়িতে প্রথম দিন এসেই বড় জা এবং শাশুড়ি মায়ের কাছ থেকে এরকম অপমান পেয়ে কবিতার মন খারাপ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে নিজের ঘরে চলে যায়। নিজের রুমে গিয়ে কবিতা খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ আজকের দিনে সে তার স্বামীকেও পাশে পায় না। বিক্রমের অনিচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা হওয়ায় বিক্রম সেদিন সারা রাত বাড়িতেও ফিরে আসে না। কবিতা নতুন হওয়ায় সে কাউকে কিছু বলতেও পারে না। আমি বুঝতে পারছি সবাই আমার সঙ্গে কেন এরকম করছে। আমি মেকআপ করে শ্বশুর বাড়িতে আসিনি বলে সবাই আমার সঙ্গে বাজে ব্যবহার করছে, কেউ আমাকে পছন্দ করছে না। আমার বড় যা কি সুন্দর মেকআপ করেছে, তাই জন্য সবাই ওকে কত ভালোবাসা দিচ্ছে। আমাদের গ্রামে তো এরকম কিছু হয় না, শহরেই হয়তো এরকম হতে পারে। সবার ভালোবাসা পাওয়ার জন্য এবার আমাকেও ভালো সুন্দর মেকআপ করতে হবে। হ্যাঁ ঠিক, আমিও মেকআপ করবো এবার থেকে। আমার কাছে তো লিপস্টিক কাজল আছেই। পরের দিন সকালবেলা কবিতার শাশুড়ি মা কবিতাকে রান্নাঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে এঁটো বাসনপত্র মাজতে বলে। কবিতাও তার শাশুড়ি মায়ের কথা মতো কাজে লেগে পড়ে। আজকে বৈশাখী দেবী তার দুই নতুন বৌমার মুখ দেখানোর অনুষ্ঠানের আয়োজন করে। বড় বৌমা বিউটিকে সাজানোর জন্য সে একটি ভালো মেকআপ আর্টিস্টকে বাড়িতে ডেকে নিয়ে আসে। মেকআপ আর্টিস্টকে দেখে বিউটি খুবই খুশি হয়। এই যে চলুন চলুন, আমার সঙ্গে চলুন, আমি আপনার কাছে সাজবো। আজকে কিন্তু আমার মুখ দেখানোর অনুষ্ঠান, আজকে আমাকে অনেকেই দেখতে আসবে। আমার মেকআপটা তাই অবশ্যই ভালো হওয়া চাই। এই বলে বিউটি মেকআপ আর্টিস্টকে নিয়ে নিজের ঘরে চলে যায়। বাড়িতে মেকআপ আর্টিস্টকে আসতে দেখে কবিতা মনে মনে খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে এবার হয়তো তাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। এই যে তোমার বাসন মাজা হয়ে গেলে রেডি হয়ে নিচে নেমে যাবে। আর হ্যাঁ, বাসন মাজা হয়ে গেলে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে দেবে। রেডি হয়ে নিচে যাব মানে? আমাকে কি একা একা রেডি হতে হবে? দিদিকে সাজানোর জন্য তো বাড়িতে লোক এসেছে, আমাকে সাজানো হবে না? তুমি কি ভেবেছো আমি তোমাকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্টকে ডেকে এনেছি? একদমই নয়। আমি শুধুমাত্র আমার বড় বৌমাকে সাজানোর জন্যই মেকআপ আর্টিস্টকে বাড়িতে এনেছি। কারণ তোমার মতো গেও বোকা মেয়েকে যতই সাজানো হোক না কেন, তোমাকে দেখতে কখনোই সুন্দর লাগবে না। নিজে যেমন পারবে তেমন সাজবে, তোমার পেছনে আমি টাকা ব্যয় করতে পারবো না। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনি কবিতার মন খারাপ করে। রান্নাঘরের কাজ মিটিয়ে সে নিজের ঘরে রেডি হতে চলে যায়। কিন্তু কবিতার চোখে কাজল পড়ার সময় লক্ষ্য করে তার রুমে কোনো আয়না নেই। এ কি, আমার ঘরে তো কোনো আয়নাই নেই। আয়না ছাড়া আমি চোখে কাজল পরবো কিভাবে? আর আমি লিপস্টিকটাই বা পরবো কিভাবে? এখন যদি শাশুড়ি মাকে আয়নার কথা বলতে চাই তাহলে আমাকে আবার বকবে। আইডিয়া, আয়না নেই তাতে কি হয়েছে, রান্নাঘরে স্টিলের বাসন তো আছে। এই বলে কবিতা কাজল এবং লিপস্টিক নিয়ে রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে স্টিলের প্লেটের মধ্যে নিজের মুখ দেখে কোন রকমে চোখে কাজল পরে এবং ঠোঁটে লিপস্টিক দেয়। তবে স্টিলের প্লেটে ঠিকভাবে নিজেকে দেখা না যাওয়ার কারণে কবিতা ভালো করে কাজল এবং লিপস্টিক পরতে পারে না। তার চোখের কাজল খুবই মোটা মোটা হয়ে যায় আর লিপস্টিকও ঠোঁটের বাইরে বেরিয়ে আসে। এমন অবস্থাতে কবিতা মাথায় ঘোমটা দিয়ে সকলের সামনে চলে যায়, যেখানে বড় বৌমা বিউটি খুব সুন্দর একটা দামি শাড়ি পরে এবং খুবই সুন্দর মেকআপ করে সকলের সামনে বসে থাকে। সত্যি দিদি, তোমার বড় বৌমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। তোমার বড় বৌমার মেকআপটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, মনে হচ্ছে যেন কোনো হিরোইন চলে এসেছে। আচ্ছা বড় বৌমাকে তো আমরা দেখলাম,
এবার ছোট বৌমার মুখটা দেখি। কি গো দিদি, তোমার ছোট বৌমা তো আবার মাথায় ঘোমটা দিয়ে চলে এসেছে। ও, তুমি তো বলেছিলে তোমার ছোট বৌমা আবার গ্রামের মেয়ে, সেই জন্য বোধহয় এরকম ঘোমটা দিয়েছে। এই যে ছোট বৌমা, মাথায় ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই, এখানে বসো আর মাথার ঘোমটাটা খোলো। এই শুনে কবিতা বিউটির পাশে গিয়ে বসে পড়ে এবং সে নিজের মাথার ঘোমটাটা খুলে দেয়। কবিতার মুখ দেখে সকলেই প্রচন্ড অবাক হয়। তাকে দেখে সকলেই হো হো করে হাসতে শুরু করে। এ বাবা, এটা কে? দিদি একবার দেখো তো, এটা সত্যি তোমার বৌমাই তো, নাকি রাস্তার কোনো পাগলি? ইস, কেমন জোকার সেজে চলে এসেছে, একেবারে কার্টুন মনে হচ্ছে। ছি, ঠিকমতো কাজল লিপস্টিকটাও পরতে পারেনি। সত্যি তোমার ছোট বৌমাকে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে। কি আর করব বলো তো, তোমাদের দাদা এরকম একটা গ্রামের মেয়েকে বাড়ির বৌমা করে এনেছে। এই মেয়ে তো কিছু বুঝতেই চায় না। কতবার করে বললাম মেকআপ আর্টিস্টের কাছে সেজে নাও, কিন্তু আমার কথা শুনলই না। গ্রামের মেয়ে বুঝতেই তো পারছো, শুধু গ্রামের মেয়ে নয়, আসলে এই মেয়েটা আবার বড্ড বোকা। মা, একে প্লিজ এখান থেকে চলে যেতে বলুন, কারণ আমি এখন ফটোশুট করব। আমার পাশে এরকম সংসারে বসে থাকলে আমি কিছুতেই ফটোশুট করতে পারবো না। ইস, কি বাজে দেখাচ্ছে। এই, তুমি যাও এখান থেকে। এইভাবে বিউটি কবিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কবিতাও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা কবিতা ঘুম থেকে উঠে ঘরবাড়ি ঝাড়ু দিতে দিতে বিউটির ঘরে গিয়ে পৌঁছায়। সেখানে ড্রেসিং টেবিলের উপর সে বিউটির অনেক অনেক মেকআপ প্রোডাক্ট দেখতে পায়। এ বাবা, এগুলো তো সব দিদির মেকআপের জিনিস। বাবা রে বাবা, মেকআপের আবার এত জিনিস হয়, আমি তো জানতামই না। ইস, এগুলো তো কত নোংরা হয়ে গেছে। ঘর যখন পরিষ্কার করতে এসেছি, তাহলে দিদির মেকআপ গুলো ধুয়ে পরিষ্কার করে দিই। এই বলে কবিতা বিউটির মেকআপ ব্রাশেস, আইশ্যাডো, কনসিলার, ফাউন্ডেশন সমস্ত কিছু বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করে। কিছুক্ষণ পর বিউটি সেখানে গিয়ে কবিতাকে এরকম কাণ্ড ঘটাতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি বোকা মেয়ে কোথাকার, তুমি আমার সব মেকআপ প্রোডাক্ট গুলো নষ্ট করে দিলে। মেকআপ প্রোডাক্ট কখনো জলে কাউকে ধুতে দেখেছো? এই বলে বিউটি কবিতাকে ঠাস করে একটা চড় মারে। এর ফলে কবিতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। বড় যা তার গায়ে হাত তুলেছে বলে কবিতার প্রচন্ড পরিমাণে আত্মসম্মান বোধে আঘাত লাগে, তাই সে খুবই কান্নাকাটি করতে থাকে। এমন সময় সেখানে কবিতার শ্বশুরমশাই কমলকান্ত বাবু আসে। তুমি কেঁদো না বৌমা, এইভাবে তোমার চোখের জল আমি দেখতে পারবো না। আমি বুঝতে পেরেছি এবার আমাকে কি করতে হবে। এই বাড়িতে মেকআপ নিয়ে যত সমস্যা, তাই তো আমি তোমাকে মেকআপ করা শেখাবো। আমি একজন ভালো মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলেছি, ওর কাছে তুমি একটা 3 মাসের কোর্স করলে তুমি ভালো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে। এখন তুমি শুধু নিজের কেন, যে কোনো কারণে মেকআপ করে দিতে পারবে। বাবা, আপনি সত্যি বলছেন? আমি মেকআপ করা শিখে যাব? আমি সবার মেকআপ করে দিতে পারবো? কয়েকদিনের মধ্যেই কমলকান্ত বাবু নিজের সঙ্গে করে কবিতাকে মেকআপের কাজ শেখাতে নিয়ে যায়। এর ফলে বিউটি এবং তার শাশুড়ি মা সামনাসামনি কবিতাকে কিছু বলতে না পারলেও তার পিঠ পিছনে কবিতাকে নিয়ে তারা সমালোচনা করে। এত টাকা খরচা করে বাবা বেকার বেকার ওই গেও ভূতটাকে মেকআপের কোর্স করাচ্ছে, যার মেকআপ সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে কিনা মেকআপ প্রোডাক্ট জলে ধুয়ে দেয়, সে নাকি মেকআপ আর্টিস্ট হবে। হ্যাঁ, আমার তো ভাবলেই হাসি পাচ্ছে। ওই গেও ভূত কিছু করতে পারবে না, তুমি দেখে নিও। এসব মেকআপের কাজ শহরের মডার্ন মেয়েদের মানায়, গ্রামের অশিক্ষিত গেও ভূতেরা কিছুই পারে না। এভাবেই দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এদিকে কবিতাকে দেখানোর জন্য বিউটি প্রত্যেক দিনই উল্টোপাল্টা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজের মুখে অ্যাপ্লাই করতে থাকে। অত্যাধিক পরিমাণে মেকআপ ব্যবহার করার ফলে বিউটির মুখে নানান রকমের র্যাশেস এবং বড় বড় ব্রণ বেরিয়ে আসে, আর এই নিয়ে বিউটি খুবই চিন্তায় পড়ে। মা, দেখুন না আমার মুখের কি অবস্থা হয়েছে। আমার মুখে এত বড় বড় ব্রণ, এত বড় বড় দানা বেরিয়েছে। আজকে তো আমার মাসির ছেলের বিয়ে। জানেন মা, আমার এই মুখে কোনো মেকআপ আর্টিস্ট মেকআপ করতে চাইছে না, বলছে যে এরকম বাজে ফেসে কেউ মেকআপ করতে পারবে না। এবার কি হবে? আমি কি নিজের মাসির ছেলের বিয়েতে যেতে পারবো না? এমন সময় সেখানে কবিতা এসে বলে, দিদি, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার মুখে মেকআপ করে দিতে পারবো, আর আমি তোমার মুখে সমস্ত দাগও ঢাকা দিয়ে দেব। তুমি একবার ভরসা করে আমার কাছে মেকআপ করতে পারো। তুই সত্যি বলছিস? শহরে বড় বড় মেকআপ আর্টিস্টরা বলছে আমার মুখের দাগ কিছুতেই ঢাকতে পারবে না, আর তুই এত সহজে কিভাবে বলছিস তুই এই কাজটা করতে পারবি? ঠিক আছে, আমি তোকে একটা চান্স দিচ্ছি, আমিও দেখি গ্রামের গেও বোকা মেয়ে কেমন মেকআপ করা শিখেছে। তবে সাবধান, আমার যেন কোনো ক্ষতি না হয়। এই শুনে কবিতা বিউটির মুখে মেকআপ করা শুরু করে।
1 ঘন্টার মধ্যেই কবিতা বিউটির মুখে খুব সুন্দর মেকআপ করে দেয়। কবিতার মুখে সমস্ত দাগ ঢাকা পড়ে যায়। এই দেখে কবিতা এবং তার শাশুড়ি মা প্রচন্ড অবাক হয়, কিন্তু তারা কোন মুখে কবিতাকে ধন্যবাদ জানাবে বুঝতে পারে না। কবিতাও বিয়ে বাড়িতে যাবে বলে খুব সুন্দরভাবে তৈরি হয়। কবিতাকেও দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে। তারা 2 বউ যখন বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয় তখন সকলেই তাদের প্রশংসা করতে শুরু করে। সবাই যখন জানতে পারে কবিতা এত ভালো মেকআপ করেছে তখন সকলেই কবিতার কাছে সাজবে বলে কবিতাকে বুক করতে শুরু করে দেয়। এই দেখে বিউটি এবং তার শাশুড়ি মা নিজেদের ভুল বুঝতে পারে। আমাদেরকে ক্ষমা করে দে বোন, আমরা তোকে অনেক অপমান করেছি। তুই যে একদিন এত বড় মেকআপ আর্টিস্ট হতে পারবি আমরা তো এটা ধারণাও করতে পারিনি। এখন তো দেখছি তোর কাছে আমাকে মেকআপ করা শিখতে হবে। কি রে, আমাকে শেখাতে পারবি তো? পারবো না মানে? সব পারবো। আমরা গ্রামের গেও হতে পারি, কিন্তু চেষ্টা করলেও আমরা শহুরে মডার্ন মেয়েদের মতো সবকিছুই করতে পারি। আমরা চাইলে অসাধ্যকেও সাধন করে দেখাতে পারি।